যে রিজার্ভেশন রুলসটা আলটিমেট, যেটা জেনারেল ক্যাটাগরি, সেই জেনারেল ক্যাটাগরি ওপেন ক্যাটাগরি, সেখানে যে কেউ যেতে পারে তার যদি মার্কস থাকে। এখানে আরেকটা বিষয় অনেকের মনে প্রশ্ন ছিল বা ডাউট ছিল, সেটাও আমি আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। একটা খুব সুন্দর আর্গুমেন্ট উঠে এসছে। ধরুন কোনো ক্যান্ডিডেট টেটে 90 পায়নি, তার মানে সে রিজার্ভেশন ক্যাটাগরি বা রিজার্ভেশন সুবিধা নিয়ে পাশ করলো। আমরা একটা টাইমে বলতাম যে সে জেনারেলে যেতে পারবে না। এইখানে আজ একটা তথ্য উঠে আসে যে এবং বিভিন্ন স্টেটের টেট রুলস এবং তার নৈপথ্যে বিভিন্ন কোর্টের অর্ডার এবং সুপ্রিম কোর্টের অর্ডার, সেইগুলাকে সামনে রেখে আমাদের কমিশনের অ্যাডভোকেট বোঝানোর চেষ্টা করেন যে যদি কোনো ক্যান্ডিডেট ধরুন 85 বা 86 পেয়ে একটা ওবিসি ছেলে বা এসসি ছেলে টেট পাস করেছে, কিন্তু তার একাডেমিকটা এতটাই ভালো, সে দেখা যাচ্ছে ধরুন 89 পেয়েছে একটা ক্যান্ডিডেট, মানে 89 যদি পায় তাহলে তার স্কোর কত হচ্ছে 24, মানে 23 সামথিং, আর একাডেমিক 50-এ 50, তাহলে 23 আর 50 যদি যোগ করা হয় তাহলে দেখা যাচ্ছে 73 সামথিং হচ্ছে, বা 73.73-75 এরকম কিছু একটা হচ্ছে। তো যাই হোক, তো সেই ক্যান্ডিডেটটা দেখা যাচ্ছে বায়োসায়েন্সের জেনারেলে বা এসটি মানে জেনারেলের বা পিওর সায়েন্সে হয়নি, এটা সচরাচর বায়োসায়েন্সে হতে পারে, বা কোনো একটা ক্যাটাগরিতে সেই ক্যান্ডিডেটটা জেনারেলে কল পেয়ে গেছে, তার কারণ তার একাডেমিক সহ সবকিছু ভালো সব দিয়ে। তাহলে এইটা বলতে চাইছেন যে সে তো টেটে 5 নাম্বার 6 নাম্বার 1 নম্বর 2 নম্বর কম পেয়ে স্টার্ট করলো, তা সত্ত্বেও তার একাডেমিক এত ভালো, সে কিন্তু ইন জেনারেলি সে কমপ্লিট করতে পারছে। তাহলে সে তাকেও সেই সুবিধাটা দেওয়া হয়েছে বা সুবিধাটা দেওয়ার আইনি জায়গা রয়েছে। কারণ পরবর্তীতে এই বিষয়ে একটা প্রসঙ্গ বিশেষত দুটো সাবজেক্টের ক্যান্ডিডেটরা ফেস করতে পারতেন, সেটা হলো 1 বায়োসায়েন্স আর 2 অ্যারাবিক, যেখানে বিলো 90 পেয়েও একটা ক্যান্ডিডেট কিন্তু জেনারেলে চলে গেছে। তা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে যে এই ক্যান্ডিডেটগুলো পরে আবার কোনো সমস্যা করবে না তো প্যানেল হওয়ার পর বা কাউন্সেলিং হওয়ার পর? না, তাদেরও জায়গাটা নেই, কারণ তাদের সম্বন্ধে আজকে যথেষ্ট আর্গুমেন্ট উঠে এসছে এবং অ্যাডভোকেট জেনারেল, প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল খুব সুন্দরভাবে বিচারপতিকে বোঝানোর চেষ্টা করেছেন এবং তার নৈপথ্যে প্রচুর উনি এভিডেন্স সাবমিট করেছেন এবং বলেছেন যে এই কোর্টের অর্ডার, সেই কোর্টের অর্ডার, বা উত্তরপ্রদেশ স্টেটের উদাহরণ দিয়েছে বা অন্য অন্য জায়গায়, বিভিন্ন জায়গায় যে সমস্ত, মধ্যপ্রদেশ স্টেট, সে সমস্ত জায়গায় যে সমস্ত রুলস রয়েছে এবং তার নিরিখে সেই সমস্ত জায়গায় মামলা দাখিল হয়েছিল, সেই মামলার ডিভিশন বেঞ্চের সেই স্টেটের অর্ডার কপি, সেই সমস্ত অর্ডার কপি, এগুলো যদিও আমাদের একটু জানাই ছিল আগে, কারণ এই বিষয়গুলো নিয়ে বিস্তর আমাদের সঙ্গে আলোচনা হয়েছে বা কথাবার্তা হয়েছিল। তো সেই সমস্ত জায়গাগুলো খুব সুন্দরভাবে যে অভিযোগ স্কুল সার্ভিস কমিশনের উপর আনা হয়েছিল সেটা যে মানে তার বিপক্ষে, অর্থাৎ যে কাজটা স্কুল সার্ভিস কমিশন করেছে বা যে ওয়েতে প্যানেলটা তৈরি করেছে, সেই বিষয়ের উপর যথেষ্ট স্ট্রং আর্গুমেন্ট কিন্তু আজকে হয়েছে। এখন বাকিটা বারবার আমরা বলে থাকি, দেখুন বিচারপতি শেষ সিদ্ধান্ত নেন, কবে নেবেন আর কি সিদ্ধান্ত নেবেন এই দুটো বারবার আমরা বলি যে এই দুটো একান্তই বিচারপতির হাতে। তবে বিচারপতিকে খুব সুন্দরভাবে বোঝানোর যে মানে বোঝানো, সেটা আজকে অন্তত মনে হয়েছে কোথাও একটা যে এই রিজার্ভেশন রুলসটা টোটালি ভিত্তিহীন, যেটা আর্গুমেন্টটা বিরোধীরা করতে চেয়েছেন সেটা যে ভিত্তিহীন, সেটা অ্যাডভোকেট খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছে। এবং এর আগেও কয়েকজন আমাদেরকে প্রশ্ন করছিলেন, দাদা আমাদের অ্যাডভোকেট, হ্যাঁ বলি, অনেকে অনেক কথা ফেসবুকেও লিখছে দেখছি, তো সব কথার উত্তর হয়তো প্রয়োজন মনে করি না আমরা উত্তর দেওয়ার। তো অ্যাডভোকেট, আমাদের যিনি অ্যাডভোকেট রয়েছেন সে অ্যাডভোকেটও বলবেন। এবার বিষয়টা হলো যে যদি একটা বাদী পক্ষ বিবাদী পক্ষ থাকে, তো দুই পক্ষের আর্গুমেন্ট করার পর তৃতীয় পক্ষ, আমরা বারবার বলেছিলাম যে মঞ্চের অ্যাডভোকেট রেখেছি আমরা প্রহরী হিসাবে। যদি দেখি খারাপ কিছু হতে যাচ্ছে, যেটা আগের প্যানেলে হয়েছিল, যে ভুলটা আমরা আগে করেছিলাম, অর্থাৎ যদি আমরা 2019 সালে কোর্ট ব্যাপারটাকে এইরকমভাবে এখন যেভাবে হ্যান্ডেল করার চেষ্টা করি,
যেভাবে আমরা অতপ্রতভাবে অ্যাডভোকেটদের সঙ্গে মিশে পক্ষে বিপক্ষে নেগেটিভ পজিটিভ প্রত্যেকটা যুক্তিকে বিশ্লেষণ করে যেভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি, এই কাজটা ঠিক যদি কোর্ট ম্যাটারটাকে আমরা 2019 সালে বুঝতাম বা বোঝার চেষ্টা করতাম, তাহলে আগের প্যানেলটা হয়তো রেকটিফিকেশনের জন্য বড় কিছু সিদ্ধান্ত নেওয়া যেতে পারত। কিন্তু সেই ভুলটা আমরা করেছিলাম, মানে করে এসেছিলাম, যেখান থেকে আমরা এটা শিক্ষা নিয়েছিলাম যে আমাদের পরবর্তীতে একজন অতন্ত্র প্রহরী দরকার, যে অন্তত ওই আনসাকসেসফুল ক্যান্ডিডেটের হয়ে যদি 10খানা উকিল বলে, সাকসেসফুল ক্যান্ডিডেট হয়ে একটা উকিল যেন অন্তত দাঁড়িয়ে জোর গলায় গলা বাজিয়ে বলতে পারে যে আমারও হাজার হাজার ক্যান্ডিডেট আছে যারা যোগ্য, এখনো বসে আছে, 10 বছর নিয়োগ পায়নি। এবার দেখুন, অ্যালিগেশন এসছে স্কুল সার্ভিস কমিশনের উপর, উত্তর স্কুল সার্ভিস কমিশনকেই দিতে হবে। উত্তর স্কুল সার্ভিস কমিশন দেবে বা দিচ্ছে, এবং প্রতিটা উত্তর স্কুল সার্ভিস কমিশন দেওয়ার পর যদি কোনো জায়গায় স্কিপ করে যায় বা কোনো রকম কোনো আরো কিছু অ্যাডিশনাল যুক্তি দেওয়ার প্রয়োজন হয়, সেই সমস্ত বিষয়গুলোও কিন্তু আমাদের অ্যাডভোকেট নোট করছেন এবং পরবর্তীতে কল্যাণবাবুর সামনে দাঁড়িয়ে বলবেন। এটা উনি বারবার বলেছেন যে আমি মানে পুরোপুরি অ্যাডভোকেট মানে স্কুল সার্ভিস কমিশনের বলার পর ওনার যদি কিছু বলার থাকে মানে কি, স্কুল সার্ভিস কমিশন সাপোজ প্রত্যেকটা অ্যান্সার ফুলফিল করে দিল, তারপরে ওনাকে জিজ্ঞাসা করা হবে আপনার কিছু বলার, উনি আমাদের পক্ষ হয়ে বলবেন। এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে বিরোধীরা যে সমস্ত আর্গুমেন্ট করেছে কোথাও একটা জায়গায় গিয়ে সলিড উত্তর স্কুল সার্ভিস কমিশন দিতে পারেনি, তার উত্তরও উনি দিবেন বলে প্রতিটা মুহূর্তে আমাদেরকে খাটিয়ে মারছেন, মানে রেডি করছেন, এই অর্ডার কপি বের করে দাও, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে বলছেন যে এই অর্ডার কপিগুলো আমাকে প্রিন্ট আউট করে দাও, আমরা ছুটছি প্রিন্ট আউট করে নিয়ে এই স্যার এই স্যার এই স্যার এই স্যার ইত্যাদি ইত্যাদি, প্রতি মুহূর্তে এটা আমাদের মানে কর্মের মধ্যে পড়ছে। তো যাই হোক, পজিটিভ থাকুন, ভালো কিছু আশা করছি। তো আজকে বেসিক্যালি একটা বিষয়ের উপরই আর্গুমেন্ট হয়েছে, সেটা হলো রিজার্ভেশন রুলস। ভ্যাকেন্সি সংক্রান্ত স্কুল সার্ভিস কমিশনের ওপিনিয়ন কি, সেটা মূলত সবে স্টার্ট হয়েছিল আলোচনাটা, আর তারপর পরই আপনার আজকের মতো হিয়ারিং স্টপ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের অ্যাডভোকেট বলতে চেয়েছেন যেটা, একটা হলো প্রেজেন্ট ভ্যাকেন্সি, আর একটা হলো আপকামিং ভ্যাকেন্সি, আর একটা যেটা স্কুল সার্ভিস কমিশন ফাইনাল ভ্যাকেন্সি হিসাবে দিয়েছে। যে প্রেজেন্ট ভ্যাকেন্সি ধরুন আপনার 80,000 আছে, বা স্কুল সার্ভিস কমিশনের কাছে নয়, শিক্ষা দপ্তরের কাছে ডিআই সূত্রে 80,000 এসছে, ওটা প্রেজেন্ট ভ্যাকেন্সি। ফাইনাল ভ্যাকেন্সি যেটা নোটিফিকেশন করেছে। আপকামিং ভ্যাকেন্সি ওই 85,000 বা 80,000 ক্যান্ডিডেট মানে ভ্যাকেন্সির মধ্যে থেকে যে ভ্যাকেন্সিগুলো স্কুল সার্ভিস কমিশনকে পাঠাবে শিক্ষা দপ্তর ফাইন্যান্স অ্যাপ্রুভ করার পর। এই বিষয়গুলো মূলত আলোচনা হতে হতেই আজকের মতো টাইম 3:30 স্টপ হয়ে যায়। আরো ভ্যাকেন্সি এবং আরো অন্যান্য বিষয়ে